দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ ও রাজনীতি, গন্তব্য কোন পথে, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলতে চাই। সেই সঙ্গে আপনারা জানেন যে কয়েকটি আপডেট আছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, সেটি নিয়ে একটু কথা বলবো। এই বাজেট হবার পর অর্থনীতি নিয়ে কিন্তু অনেক আলোচনা আসছে যে বাংলাদেশের অর্থনীতি আসলে কোন পর্যায়ে আছে এবং সেটি নিয়ে বাংলাদেশ আসলে কোন পর্যায়ে গেছে। ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা আছে। সব কিছু নিয়ে সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে যে উত্তেজনা, সেটি নিয়েও আলোচনা করা যেতে পারে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, তবে অবশ্যই সব কিছুর মূলে আমার বাংলাদেশের রাজনীতিটি থাকবে। আমাদের সঙ্গে দুজন আলোচক আছে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাবো এবং প্রথমে একটু দুজনের কাছে একটু সাবেক আইজিপি বেনজির আহমেদের যে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন, এটি নিয়ে একটু মন্তব্য জানতে চাবো, যদি আপনি শুরু করেন হারুনুর রশিদ। ধন্যবাদ আজকে এটিএন নিউজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক দিন পর আজকে আপনাদের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমি অবশ্যই আপনার বেনজির আহমেদের গ্রেপ্তারের সংবাদটি পাওয়ার পর আমি প্রত্যাশা করব যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনা হোক। কারণ বাংলাদেশে এই বিগত দুঃশাসনের সময়ে পুলিশ বাহিনীর র্যাবকে সবচাইতে বেশি, স্বাধীনতা উত্তর বলবো আমি, সবচাইতে বেশি বিতর্কিত করেছে এই বেনজির। এই পুলিশ বাহিনীকে দিয়ে গুম করানো, পুলিশ বাহিনীকে দিয়ে বিচারবিদ হত্যাকাণ্ড সংগঠিত করা, র্যাবকে দিয়ে এই সমস্ত অপকর্ম করা হচ্ছে সেই। সুতরাং অবশ্যই তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও হয়েছে। সে বিপুল পরিমাণ অর্থবিত্তের বৈভব সে এখানে মালিক হয়েছে। সুতরাং আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে তাকে গ্রেপ্তারের জন্য আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছিল এবং আমি বলবো যে এক্ষেত্রে সরকার সফল হয়েছে। আজকে যত দ্রুত সম্ভব যে সেখানে আরব আমিরাত থেকে তাকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা, এটি সবচেয়ে আমার বড় প্রত্যাশা থাকবে। আচ্ছা, মুজিবুর রহমান মঞ্জু। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বেনজির আহমেদের গ্রেফতারের সংবাদ শুনে তো সবাই খুব খুশি, কারণ আমাদের দেশে সাধারণত যেটা হয়, রুই কাতলারা আসলে নানা ফাঁক ফোকর দিয়ে বেঁচে যান। তো এই ওনার এই গ্রেফতারের কারণটা কি? একটা জিনিস, একটা তো আমরা দেখলাম যে তার কাছে কয়েকটা পাসপোর্ট পাওয়া গেছে, যেটা অত্যন্ত অন্যায় এবং অবৈধ, আন্তর্জাতিকভাবে এটা খুবই বেআইনি। এই পাসপোর্টগুলো তিনি কীভাবে তার কাছে গেল, কীভাবে অর্জন করলেন? এখন ওনাকে কি আরব আমিরাতের আইনে ওখানকার কোনো লুফলসের জন্য গ্রেফতার করা হয়েছে, না বাংলাদেশের যে রেড অ্যালার্টটা ছিল, ইন্টারপোলের কাছে যে নোটিশটা ছিল, সেটার কারণে গ্রেফতার হয়েছে? এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় পরিষ্কার বোঝা যায় নাই। যদি বাংলাদেশ সরকারের তৎপরতার কারণে এটা গ্রেফতার হয়, তাহলে আমি মনে করি যে এটা সরকার একটা ধন্যবাদ পাওয়ার, সাধুবাদ পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত, আমি হারুন ভাইয়ের সাথে একমত যে আমাদের এখন চেষ্টা করতে হবে তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। কারণ আপনি জানেন যে এই বেনজির আহমেদের কারণে পুলিশ বাহিনী বিতর্কিত হয়েছে এবং তার উপরে যে রিপোর্টগুলো পত্রিকা, আওয়ামী লীগ সরকার আমলে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে, তাতে একটা হিসাব দেওয়া হয়েছিল যে উনি সারা জীবনে ইনকাম করলে কত ইনকাম করতে পারতেন, 1 কোটি কত টাকা ওনার বেতন বাবদ আসার কথা ছিল। সেখানে দেখা গেল যে উনি গোপালগঞ্জে 600 বিঘার তার বিশাল সাম্রাজ্য, আরও 500 বিঘা তার আশেপাশে সেই সাম্রাজ্য বিস্তার করেছে। তারপরে আপনার তার সন্ত্রাস, তার ত্রাসের রাজত্ব, এবং যেভাবে বলেছেন যে আমরা টোকায় টোকায় নিয়ে আসবো, মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবো, এই যে হুমকি ধামকি, এবং তার কারণে যে র্যাবের উপরে যে স্যাংশনটা এসেছে, এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে লোকটার বিরুদ্ধে এত অভিযোগ, বাংলাদেশকে সবচেয়ে বড় যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে, পুলিশ এবং র্যাবের ভাবমূর্তিকে নষ্ট করার মূল হোতা সেই আমেরিকান যে নিষেধাজ্ঞা, সেটা তার কারণেই হয়েছে। এবং তাকে আল জাজিরা থেকে রিপোর্ট এসছে, মুজিবের মধ্যে আমি একটু কথা বলছি এই কারণে যে আল জাজিরাতে তার যে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল, প্রাইম মিনিস্টার্স ম্যান, হ্যাঁ, তার মধ্যে সে হচ্ছে মেইনই হিরো। এবং আমি যেটা বলতে চাই, অদ্ভুত ঘটনা হচ্ছে 4 বার সে কিন্তু পুলিশ পদক পেয়েছে এই এত অপকর্মের ফল হিসাবে। তাহলে এইটা এক বেনজিরকে দিয়ে আপনি হিসাব করতে পারবেন যে আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাবকে ধ্বংস করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাস, গুম খুন, এই যে দৌরাত্ম্য, এটা কোন জায়গায় পৌঁছেছিল, এটা দ্বারা বোঝা যায়। সুতরাং আমি মনে করি বেনজির আহমেদকে বলছি না যে তার উপরে কোনো ধরনের অন্যায় আচরণ করতে হবে, ন্যায্যভাবে তার অপরাধের যত দ্রুত সম্ভব তার শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি।
আচ্ছা, দাবি কথা বলছেন, আপনিও বলছেন না যে বাংলাদেশে আসলে যে অপরাধী হোক না কেন রুই কাতলারা ধরা পড়ে না, এটা এক ধরনের আমার প্রবণতা আমরা দেখি এবং মানুষ অভ্যস্ত হয়ে গেছে। বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন, এখনও পরিষ্কার না আপনারা যেটা বলছেন যে কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন। আমার বিষয় যে আসলে ফেরত আনা, যেটা আপনার দাবি করছেন ফেরত আনার বিষয়টি, বাংলাদেশে যে এখন পর্যন্ত যে ইতিহাস এই ধরনের যদি হাই প্রোফাইল মানুষদের ফেরত নিয়ে আসা, এটা আসলে কতটা বাস্তবসম্মত বা হয় বা আপনারা আশাবাদী? না, এটা তো হয়, আমরা তো হয়তো বললাম যে আগে তো আমরা এটা দেখিনি, যা না দেখার কারণে যেটা হয়েছে যে এই যে সবাই খুশি হয়, সবাই প্রশ্রয় পায়, মনে করে আমি কোনো সরি বিদেশে টাকা পাচার করে ফেললে এবং সেই টাকাটা আমি পরবর্তীতে পালিয়ে গিয়ে সেখানে আমি খুব দেদারসে আরামসে সেটা ভোগ করব। সেটা কিন্তু আমরা এই যে মইনু আহমেদকে আমি দেখে এসেছি যে আমেরিকায়, তারপরে আরও অন্যান্যদের নাম শোনা যাচ্ছে। মানে আমাদের আওয়ামী লীগের প্রচুর মন্ত্রীরা তো এখন ইউরোপে, ইংল্যান্ডে নানাভাবে বসবাস করছেন, সেখানে তাদের সেই আপনার কানাডার সেই কি বেগমপাড়া, তারপর দুবাইতে কয়েকশো ফ্ল্যাটের মালিক যারা আছে তারা সেগুলো ভোগ করছেন। কথা হচ্ছে আমাদের যেহেতু আইন আছে সুনির্দিষ্ট, বন্দি প্রত্যর্পণ আইন আছে বিভিন্ন দেশের সাথে, সেগুলোকে কাজে লাগানো, ইন্টারপোলের মাধ্যমে যে কনভারসেশনটা হয়েছে, কানেক্টিভিটিটা হয়েছে, সেটার মাধ্যমে আমি মনে করি এটা করতে হবে। আর সেটা যদি করা না হয়, বিশেষ করে আমি বলবো যে এই সরকার, সাধারণত একটা সরকার কি করে, বিরোধী দলের বাধার কারণে অনেক কাজ করতে পারে না। এই একটা জায়গা যেখানে এই আমাদের লুটপাটকারী, লুটেরা এবং খুনি গুমকারীদের যাদেরকে আনার ব্যাপারে আমি মনে করি বাংলাদেশে এখন সরকার আর বিরোধী দলের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো দ্বিমত নাই। সুতরাং এটা যদি আনা না যায় তাহলে এটা কিন্তু একটা বিরাট ব্যর্থতা হিসেবে আমাদের পরিগণিত হবে। ইন্টারন্যাশনালি কমিউনিকেশন করে এই জিনিসগুলো করতে হবে। আর যেহেতু জাতিসংঘ এখানে কনসার্ন এবং এই রিপোর্টগুলো ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় এসেছে কিন্তু, সো আমি মনে করি এটা আমাদের একটা হাই প্রোফাইল কমিউনিকেশন লাগবে, সরকারকে এটাকে প্রায়োরিটি দিতে হবে। অন্তত এই মাস্টার মাইন্ড যারা ছিল এদেরকে বিচারের আওতায় অবশ্যই দ্রুত আনতে হবে। জি, হারুন রশিদ, আপনি কি মন্তব্য করবেন নাকি অন্য কোনো বস্তু? না, আমি এটার সাথে একমত। আমি শুরুতেই বলেছি একেবারে টু দ্য পয়েন্ট যে আপনার বেনজিরকে নিয়ে আমাদের খুব বেশি আলোচনার বিষয়বস্তু নাই, কারণ বেনজির সম্পর্কে আমরা জানি তার কর্মকাণ্ড, তার যে দুর্দান্ত তার প্রতাপ প্রতিপত্তি। তো সুতরাং এখন আমাদের দেশে অনেক দেশের সাথে আমাদের আপনার যে চুক্তিটা আছে, বন্দি বিনিময় চুক্তিগুলো, এরপরও দেখা যায় যে ওই দেশের ভারতে এখন অনেকেই আপনার আছে, আমরা কি আনতে পারছি ভারত থেকে? চাইলেও ভারত সরকার দিচ্ছে না, ঠিক আছে না? তো এই জন্য আমাদের চেষ্টা করতে কিন্তু এগুলো নিয়ে তো আমরা আন্তর্জাতিকভাবে ভয়েস রেজ করতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের সেই জায়গাটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি যেটা শুরুতেই বলেছি যে তাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নিয়ে এসে, তারপর আমি তো আরব আমিরাতে বিচার করতে পারবো না। মঞ্জু ভাই যেটা বলেছে, অ্যাকচুয়ালি তাকে আরব আমিরাতে আমাদের ইন্টারপোলের মাধ্যমে যে রেড অ্যালার্ট ছিল সেটার মাধ্যমে গ্রেপ্তার হয়েছে না, সেইখানে তার চলাফেরা, তার পাসপোর্ট বিভিন্ন ধরনের কোনো অ্যানিমেলির কারণে সেখানে সে গ্রেপ্তার হয়েছে। এই বিষয়টি আরও পরিষ্কার হবে আমাদের গণমাধ্যমে 2-4 দিনের মধ্যে আমরা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাব। তবে আমাদের দাবি থাকবে, আমি আর মঞ্জু ভাই একমত, যে তার বিচারের ব্যাপারে এখানে বাংলাদেশে বর্তমান যারা ক্ষমতা এবং বিরোধী দলে আছে এ ব্যাপারে সবাই একমত থাকবে, এখানে কোনো রকমের বিরোধিতা থাকবে না। আমরা চাবো যে সরকার যত দ্রুত সম্ভব এই ধরনের ক্রিমিনালদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা হোক। আচ্ছা, এবার একটু রাজনীতি প্রসঙ্গে যাই। আমি আপনাকে দিয়ে শুরু করি, যে আপনার আলোচনা শুরু করে আমি আপনার কাছে জিজ্ঞেস করি, এই মুহূর্তে যদি বাংলাদেশের রাজনীতি বলি, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সংকট কোন জায়গায়? বাংলাদেশে একটা পরিবর্তন সূচিত হয়েছে তো আপনার দীর্ঘ 15-16-17 বছর পরে একটা পরিবর্তন এসছে। পরিবর্তনের মধ্যে আমাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। এখন অস্থিরতা বিরাজ করছে এখানে, ধরেন যে বিএনপি স্বাভাবিকরণের আগে অনেকবার ক্ষমতায় ছিল, এবার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে। জামাত ইসলাম এখন পার্লামেন্টে বিরোধী দল এবং তাদের আসন সংখ্যাও যথেষ্ট পরিমাণে, মানে বাংলাদেশ স্বাধীনের পর কখনো তাদের এতগুলো আসন সংখ্যা তাদের হয় নাই। এখন একটা অস্থিরতা আমি লক্ষ্য করছি, যেমন ধরেন যে বিভিন্ন ইস্যুতে ধর্ষণ এর বাংলাদেশের একটা বড় ধরনের, এটা বলবো যে আপনার সামাজিক একটা অপরাধ। আজকে নতুন না, এটা বহু ঘটনা গত কয়েক দশক ধরে এগুলো হচ্ছে, আইন হচ্ছে, আইনের সংস্কার হচ্ছে, এখন সর্বোচ্চ শাস্তি বিধান করা হয়েছে। এরপরও আপনার আমাদের যে আর্থসামাজিক অবস্থা বা আপনার আমাদের যে সামাজিক কাঠামো, এসব ক্ষেত্রে খুব ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এবং আমি বলবো যে
খুব অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পর্যন্ত সেটা হস্তক্ষেপ করে আপনার অত্যন্ত দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি হয়েছে, এখন রায় কার্যকরের পথে। এখন বাংলাদেশে আপনার এই ধরনের ঘটনা ঘটছে। আমি আমার নিজের এলাকার কথাই বলি যে এখন বর্তমানে সবচাইতে অ্যালার্মিং যে বাংলাদেশে অপ্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে বলা আছে 18 বছরের নিচে। আমার ওখানে আমার মনে হয় আমার জেলাতে মানে বাংলাদেশের মধ্যে শীর্ষ 2-3টা জেলার মধ্যে নাম্বার 1, 2, 3 মধ্যে পড়বে। অসংখ্য ছাত্রী, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, যাদের বয়স 15, 16, 17, তারা স্কুলের কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে নাই হয়ে যাচ্ছে। এবং এদেরকে উদ্ধার করা পুলিশের জন্য এখন খুব জটিল এবং কঠিন ব্যাপার হয়ে গেছে। তো এই ধরনের বিষয়গুলো আজকে বাংলাদেশে ধরেন যে স্বাভাবিক কারণে বিভিন্ন সামাজিক অস্থিরতা যেমন একদিকে আছে, রাজনৈতিক অস্থিরতার ক্ষেত্রে আপনার জামাতে ইসলাম বিরোধী দলে গিয়েছে, তারা বিগত নির্বাচনের সময় তাদের যে মানে চলন বলন ভূমিকা কথাবার্তাতে মনে হচ্ছিল যে ক্ষমতায় আসবে। এখন ক্ষমতায় যাওয়ার পর বিগত সময়ে তাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল, বিশেষ করে ইউনূস সরকারের সময়, আমি আমার নিজের জেলার কথা বলবো যে আমার নিজের জেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ম্যাক্সিমাম ভিসিগুলো কিন্তু সব জামাতের আপনার ওরিয়েন্টেড লোক চেয়ারে বসেছিল, যে কারণ অতি অল্প, আমরা এদিকে খেয়ালই করিনি, সমস্ত কলেজগুলোর সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, মাদ্রাসা সব নিয়ে গেছে করে, হাসপাতালগুলো দখল করেছে। তো এখন ধরেন যে এই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, সরকার আসার পর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরিবর্তন হয়েছে, বিভিন্ন কলেজগুলোর কমিটির পরিবর্তন হচ্ছে, বিভিন্ন মাদ্রাসাগুলোর কমিটি পরিবর্তন হচ্ছে, তারা টপ লেভেলে যে সব জায়গাগুলো তারা আপনার ইউনূস সরকারের যে কোনোভাবেই হোক সেই জায়গাগুলো পজিশনে ছিল, সেই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। ইভেন ইসলামী ব্যাংক নিয়ে যেটা হচ্ছে এটা আমি অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশের সবচাইতে আপনার আর্থিক সেক্টরগুলো খুবই দুর্বল অবস্থায় আছে। আপনি ব্যাংক বলেন, বিমা প্রতিষ্ঠান বলেন, শেয়ার বাজার বলেন, আমাদের দেশের এই ব্যাংকগুলো তো জনগণের আমানত আজকে একটা হুমকির মধ্যে আছে। এখন ইসলামী ব্যাংক নিয়ে এটা আমরা আগাগোড়ায় দেখে আসছি যে ইসলামী ব্যাংকের 99.9% কর্মচারী কর্মকর্তা সব কিন্তু জামাত ইসলাম থেকে নিয়োগপ্রাপ্ত। শেখ হাসিনার সময় আপনার একভাবে দখল হয়েছে, ইউনূস সরকারের সময় আরেকভাবে দখল হয়েছে। এখন সরকার বাংলাদেশ ব্যাংক, ওই ইসলামী ব্যাংক তো এখানে জামাত ইসলামের কোনো আপনার নাই, পরিচালক মণ্ডলীও নাই। তো ইসলামী ব্যাংকে তো একটা শৃঙ্খলা নিয়ে আসতে হবে। এই মুহূর্তে আমাদের ব্রেকিং যাচ্ছে যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ সকল পরিচালকের নিয়োগ বাতিল। নিয়োগ বাতিল, হ্যাঁ, এই মাত্র। আচ্ছা আচ্ছা, ব্রেকিং। এখন ধরেন যে এখানে আপনি যদি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের বিশৃঙ্খলা চলতে থাকে, এটা আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই হুমকির। তো বাংলাদেশে রাজনীতিতে একটা অস্থিরতা বিরাজ করছে, যেটা আমাদের 71-এর পরে অস্থিরতা বিরাজ করেছিল। এখন জামাত ইসলাম যদি বাংলাদেশে এই রাজনীতিকে অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে এটা ভবিষ্যতের জন্য নতুন চিন্তা ভাবনা। মানে এই ধরনের জামাত ইসলামের লোকজন বিভিন্ন স্কুল কলেজ কিংবা এই ব্যাংকের শীর্ষ পদে বসেছে, মানে তাদের এখনই পরিবর্তন কেন? আপনি ধরেন 8 দিনের যে ঘটনা, 8 দিনে আপনি কি শাস্তি নেবেন? 6টা শিশু, আপনার এখন একটা হসপিটাল, অনেক পুরনো হসপিটাল, এখন সেইখানে অব্যবস্থাপনা। আপনি যদি এখন অব্যবস্থার কারণে যদি মন্ত্রণালয় বা সরকার কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আপনি সেটার বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন, তাহলে তো এটা খুব দুঃখজনক। আপনি ধরেন যে আজকে জিসানকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, তো জিসানকে নিয়ে ঘটনা ঘটার আগে তাদের দলের একজন মানে নেতৃস্থানীয় ব্যক্তি ছাত্র শিবিরের, তো তার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে তাদের দলের শীর্ষ জায়গা থেকে, আপনি যখন সরকারের বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে আসছেন, এটা মারাত্মক। তো স্বাভাবিক কারণে এই বিষয়টা যখন আপনার সরকারি জায়গা থেকে, আপনার পুলিশের জায়গা থেকে স্টেটমেন্টটা আসছে, তো স্বাভাবিক তো সরকারের দায়িত্ব, আপনার বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ আসে, আপনি সেটা অভিযোগ খণ্ডন করবেন না? আমি সেই বিষয়ে আমি তো আপনার কাছে জানতে চাই, যদি সংকটের কথা বলি, মানে আইন শৃঙ্খলা বড় সংকট নাকি অর্থনৈতিক যে অব্যবস্থাপনার বড় সংকট? আসলে আমাদের সংকট এত বহুমাত্রিক, আপনি কোনটা ফেলে কোনটাকে দেখবেন। কারণ আমরা তো একটা ভঙ্গুর অর্থনীতি বহন করে চলছি। আওয়ামী লীগ শুধু অর্থনীতি না, আমাদের অর্থনীতি, আমাদের আইন অঙ্গন, আমাদের প্রশাসন ব্যবস্থা, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানে সব কিছু একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে। তো আমি যদি প্রধান সংকট যদি আপনি বলতে বলেন, প্রথমত হচ্ছে যে আমাদের অর্থনৈতিক সংকটের যে জায়গাটা আমরা আছি, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের একটা ত্রাহি অবস্থা, আমাদের রিজার্ভ অ্যান্ড আদার্স সব জায়গায় এক ধরনের ঝুঁকি আছে,
বৈশ্বিক বাণিজ্য, বৈশ্বিক পরিস্থিতিও এখানে একটা ইস্যু গুরুত্বপূর্ণ। কারণ আপনি তো দেখেছেন সম্প্রতি আমরা একটা সিরিয়াস লেভেলের ক্রাইসিস ফেস করেছি, সেটা হচ্ছে ইরান যুদ্ধের কারণে এক ধরনের জ্বালানির সংকট, এবং এই সংকটটা কিন্তু সমাধান হয় নাই, এটা কিন্তু আমাদের উপরে এই সংকটটা আছে। আমরা 95% জ্বালানি কিন্তু আমাদের আমদানি নির্ভরতা আছে আমাদের। এর বাইরে যে জিনিসটাকে আমরা সবাই গুরুত্ব দিচ্ছিলাম যে আমাদের রাজনীতির একটা গুণগত পরিবর্তন এবং রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন, যেটা বিএনপির ভাষায় রাষ্ট্র মেরামত, আর আমরা বলছি এটাকে রাষ্ট্র সংস্কার। এই যে সংস্কার ধারাটা যদি না হয়, এটা এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি যা আপনার ঘরের জানালা ভাঙা, দরজা ভাঙা, উপর দিয়ে পানি পড়ে, নিচ থেকে পানি ওঠে, এই যে সামগ্রিক জায়গাটাতে আপনাকে একটা সামগ্রিক সংস্কারের জায়গায় যেতে হবে। এই জায়গাটায় আমরা দেখছি যে বিএনপি এখন পর্যন্ত একটা সুনির্দিষ্ট একটা মনে হয় যেন তারা মানে গুছাতে পারছে না যে কোন দিকে তারা কি কনসেন্ট্রেশন দিবে। যেমন অর্থনৈতিক সংস্কারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমেই আমরা দেখেছি অর্থনৈতিক সংস্কার জায়গাটা কিন্তু এই যে একটু আগে আপনি বললেন যে ইসলামী ব্যাংকের এখন পুরো পর্ষদই বাতিল করে দেওয়া হয়েছে। এখন এই সংকট একটা ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এবং সেটা এখনও সমালোচনা চলছে। একটা কম্বাইন্ড 5টা ব্যাংকে নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকেও একটা হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। অর্থনীতির এই একটা সিরিয়াস লেভেলের ক্রাইসিস আছে। রাজনৈতিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পুরানো রাজনীতির সংস্কৃতিটা, পুরানো ধাঁচের সংস্কৃতিটা, মানে একে অপরকে ব্লেম করা, একে অপরকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, তারপরে আপনার মানে বিরোধিতা, তারপরে মানে এক ধরনের দোষারোপের রাজনীতি। এটা কিন্তু আপনি পার্লামেন্টে আজকে, এই যে পার্লামেন্টে আজকে উত্তেজিত হয়েছে কয়েকটা বিষয় নিয়ে, কি বিষয় নিয়ে হয়েছে বলেন? একটাও কি আমাদের জাতীয় সংকট নিয়ে আলোচনা হয়েছে? আমাদের এই মুহূর্তে, একটু আগে হারুন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমাদের এই মুহূর্তে একটা জাতীয় সংকট হচ্ছে ভারত আমাদের এখানে ঠেলে পুশিন করছে। এটা নিয়ে একটা সিরিয়াস লেভেলের, আমি কালকে রংপুর গিয়েছিলাম, হারুন ভাই তো চাঁপাইনবাবগঞ্জ এটা ফেস করতেছে। ওখানকার লোকেরা রাত জেগে সেখানে একটা পাহারা দিচ্ছে। পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, সব দল মিলে এটার প্রতিবাদে দাঁড়িয়ে একটা জাতীয় সংহতি প্রকাশ করা দরকার, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা দরকার। ভারতের এই ধরনের পদক্ষেপ নিন্দা জানানো দরকার কঠোরভাবে। সেটা না করে আমরা পার্লামেন্টে জিসানের কি হয়েছে, জিসান কি আত্মগোপনে না তাকে গুম করা হয়েছে, তারপরে আপনার একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান আজকে নারীদের পোশাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে আননেসেসারি একটা উত্তেজনা তৈরি করেছেন। এই জিনিসগুলো একেবারেই পুরনো রাজনীতির ধাঁচ। আমাদের জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হওয়া উচিত। ইসলামী ব্যাংক নিয়ে সেদিন আলোচনা হয়েছিল, আমি ভেবেছিলাম যে সেখানে একটা সলিউশন আসবে, কিন্তু আসে নাই। সেই আমার কথা হচ্ছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে ভাই আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হবে। আপনার টাকা বেশি থাকলে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কম থাকলে আমি হব। আপনি জানেন কতগুলো ব্যাংকে লোকেরা টাকা পাচ্ছে না, কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানিতে মানুষ ইন্স্যুরেন্স করেছে টাকা ফেরত পাচ্ছে না। এই ভয়াবহ অবস্থা লক্ষ লক্ষ। এইটা কিন্তু এই যে আমরা এখন চুপচাপ মনে করছেন, এটা কিন্তু চুপচাপ থাকছে না, এগুলো কিন্তু খুব কষ্ট, আস্তে 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 এগুলো বাড়বে। আমাদের শেয়ার মার্কেট নাই বললেই চলে, ধ্বংসস্তূপ। সেটাকে পুনর্গঠনের দায়িত্ব আছে এই সরকারের উপরে। সরকার মানি তো শুধু বিএনপি না, সরকার মানি তো সরকারি দল, বিরোধী দল সবাই মিলে। এখন একদিকে পশিনের সংকট, একদিকে ব্যাংকিং ব্যবস্থার ধ্বংসাবস্থা, আমাদের দ্রব্যমূল্য, বিদ্যুতের দাম বেড়েছে। এই সার্বিক বিষয়ে আমাদের সংকটটা সমাধান, সংকটটা আছেই, সংকট আওয়ামী লীগ একেবারে ধ্বংসস্তূপ করে দিয়ে গেছে। সেখান থেকে উত্তরণের জন্য এতদিন বলা হয়েছিল যে নির্বাচিত সরকার না থাকাতে সংকট ঘনীভূত হচ্ছে। এখন নির্বাচিত সরকার এসেছে, পার্লামেন্টে কারা আছেন? আপনারা যে দুই দল প্রধান আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এই বেনজিরের দ্বারা নির্যাতিত হয় নাই কে? বিএনপি, জামাত, হেফাজত, তিনও পক্ষ নির্যাতিত নিপীড়িত হয়েছে। তাহলে বেনজিরের বিচারের জন্য তাকে দেশে আনার তো আপনাদের ঐক্যবদ্ধতা দরকার। এই জায়গাগুলো আমি যেটা মনে করি যে এই সংকট সমাধানের জন্য প্রত্যেকটা ইস্যু রেজ করে আমাদের আগাতে হবে। একটা ফোন আছে, একটা ফোনটা নিয়ে তারপর আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মনির হায়দার। জি মনির হায়দার সাহেব বলেন। আমার প্রশ্নটা হয়েছে, বেনজির আহমেদকে আমাদের দুদকে ইন্টারপোলের মাধ্যমে একটা পরিপ্রেক্ষিতে দুবাই গভর্নমেন্ট ওনাকে অ্যারেস্ট করেছে। এখন বাংলাদেশে আনার ব্যাপারে আমাদের বর্তমান সরকারের সাথে যদি আমেরিকার একটা সুসম্পর্ক আছে, এটা সবাই জানে, কারণ বেনজির আহমেদের বিরুদ্ধে আমেরিকা স্যাংশনও আছে। অতএব এই সুযোগটা সরকারের কাজে লাগানো উচিত কিনা, যদি আমেরিকার লবিংয়ে ওনাকে আনা যায় কিনা, কারণ ওনার তো স্যাংশনও আছে একটা। আর ওনাকে যদি আনা যায় তাহলে আমাদের অন্তত
একটা উদাহরণ সৃষ্টি হয়ে যাবে, না ভবিষ্যতে দুর্নীতি করলে পার পাওয়া যাবে না। অতএব যদি এটার উত্তরটা দেয় দুইজনের যে কোনো একজন, খুশি হতাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমেরিকান লবি ব্যবহার করা যায় কি? এই আলোচনাটা তো আমরা করেছি, আর আমেরিকানরা তো আসলে স্যাংশন দিয়েছে ওদের দেশে না ঢোকার ব্যাপারে, ঠিক আছে। আমি মনে করি ওই যে যেটা হারুন ভাই একটু আগে বলেছেন, আমাদের আসলে রিয়েল ইনফরমেশনটা দরকার, যে বেনজির আহমেদ যদি আরব আমিরাতে কোনো অপরাধের কারণে গ্রেফতার হন, সেখানে আমাদের তো কিছু নাই, তখন আমাদেরকে আরব আমিরাত সরকারকে বলতে হবে যে তুমি যে মানে অন্যায়কারীকে বা যে খারাপ লোকটাকে ধরেছো ওর বিরুদ্ধে আমাদের এই অভিযোগ আছে। এখন আরব আমিরাতের সাথে যদি আমাদের চুক্তি থাকে সেটা হবে, নাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কানেক্টিভিটিটা কাজে লাগাতে হবে। জি, হারুন রশিদ সাহেব, আপনার কাছে একটু জানতে চাই, এই যদি আমরা জামাত ইসলামের এবং সরকার নিয়ে কথা বলছিলাম, একটা অভিযোগ আছে এখন, মানে অনেকে অভিযোগটা করেন যে বাইরে থেকে বিরোধী দল এবং সরকারি দল যতই একে অন্যের প্রতি এরকম বক্তব্য বা কড়া বক্তব্য দিক না কেন, তাদের মধ্যে একজনের বোঝাপড়া আছে এবং তারা এই বোঝাপড়া দিয়েই আসলে রাজনীতিটা এগিয়ে নিয়ে যাচ্ছে। কতটা কি সত্যি? না, বোঝাপড়া তো একটা বিষয়, ভিন্ন জিনিস। আপনার ব্যাপার হচ্ছে বা বিএনপি এবং জামাত ইসলামের রাজনীতি তো আপনার, যদিও জিয়াউর রহমান আপনার বাংলাদেশে জামাত ইসলামকে রাজনীতি করার অনুমোদন দিয়েছে, যেটার জন্য আমাদেরকে আপনার সর্বসময় আপনার ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালিও বিএনপি জামাত দোসর কথাটা শুনতে হয়। এবং স্বাভাবিক কারণে জামাতের একটা সাংগঠনিক ভিত্তি অবস্থান আছেই। এখন এই সময়ে আপনার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোটের অনুপস্থিতির কারণে একটা ভ্যাকুম তৈরি হয়েছে। এই ভ্যাকুমের এই তৈরি হওয়ার ফলশ্রুতিতে রাজনীতিতে নিঃসন্দেহে একটা ভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে আপনার। এখন এই চর্চার জায়গায় জামাতের সাথে তো বিএনপি পথ চলা দীর্ঘ সময়ের, মাঝে মাঝে একটু পদচ্যুত হয়েছে, কিন্তু দীর্ঘ সময়ের একসাথে পথ চলা। কিন্তু জামাতের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করছি আমি। আচ্ছা, এই অস্থিরতার কারণে তাদের যে সংসদে তাদের যে অবস্থান, প্রায় 70টা মতো সিট, তাদের যেভাবে আপনার এই 70টা সিটকে নিয়ে ধৈর্যের সাথে আগানো দরকার ছিল, তাছাড়া যে এখন আপনি যেভাবে মাঠে একরকম বক্তৃতা দিচ্ছেন, কালকে দেখলাম যে বিএনপিকে আর সুযোগ সময়, তো ঠিক শেখ হাসিনা ওই যে যেটা আমাদের মঞ্জু ভাই বললো যে দোষারোপের রাজনীতি, শেখ হাসিনা 91 সালে বললো 1 মিনিট বিএনপিকে শান্তিতে থাকতে দিব না। আবার ডক্টর শফিকুর রহমান সাহেব বললো আপনার কালকে না পরশুদিন চিরাঙে মিটিংয়ে যেয়ে বলছে, কালকেই বলছে যে বিএনপিকে বেশি দিন সুযোগ দেওয়া যাবে না। অদ্ভুত ব্যাপার, বলেন কি? তাহলে তো আপনার রাজনীতি আবার একটা সংঘাতের আর একটা মনে হয় আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। তো এটা তো দেশের জন্য মোটো কল্যাণ বয়ে আনবে না। আমাদের যেটা এখন মূল যে ব্যাপারটা আলোচনার মধ্যে এসে যাচ্ছে, আপনার আমাদের দেশের অর্থনীতির অবস্থাটা কি? আপনি ব্যাঙ্কগুলোর অবস্থা তো আপনি যদি আলোচনা করেন যে ব্যাঙ্কগুলোর অবস্থা, অর্থনৈতিক সেক্টরটা সাংঘাতিকভাবে বিধ্বস্ত। সেই জায়গা থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশের মতো জায়গায় কেবল এই সরকারের বয়স 3 মাস হয়েছে, প্রথম বাজেট সরকার দিল। বাজেট আপনার একটা অনেক বড় বাজেট, এবং বাংলাদেশের বাজেট আজকে শুধু ঘাটতি বাজেট নয়, দীর্ঘদিন যাবত এই ঘাটতি বাজেট হয়ে আসছে। ঋণ নির্ভর বাজেট, এগুলো আজকে নতুন না, কিন্তু বাজেট প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বিরাট চ্যালেঞ্জ, বলবো আপনাকে, বিরাট বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এখন এই রাজনৈতিক যদি অস্থিরতা থাকে, এই রাজনৈতিক যদি আপনার এই ধরনের একে অপরের মধ্যে দোষারোপের যে শুরু হয়েছে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আমাদের মানে সত্যি অস্থিরতা আছে নাকি? অস্থিরতা তো দেখছেনই তো আপনি। আপনি যদি বলেন যে বোঝাপড়ার কথা, আপনি প্রকাশ্য মিটিংয়ে বলছেন, আবার এদিকে আমি জানি না, কালকে আমি একটা জিনিস দেখছিলাম যে এটা এখন আমি মনে করছিলাম যে এআই দিয়ে তৈরি কিনা, বাজেটের প্রতিক্রিয়া দেখলাম যে জামাত ইসলামের মিছিল একটা প্রতিক্রিয়া, আমি জানি না এটা সঠিক কিনা। ওটা একটা ফেক মনে হয়, Fake যেটা মনে হয়। বলছে যে তো বিড়িয়ার মদের দাম বাড়লো কেন, হ্যাঁ, তো এটা এআই দিয়েও তৈরি হতে পারে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার কোনো এই ধরনের বিশ্বাস করা কঠিন, বিশ্বাস করা সত্যি কঠিন। কঠিন। এবং এটাকে কেন্দ্র করে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার কালকে একটু কমেন্টসও করেছে। এটার আবার প্রতিক্রিয়া আজকে দেখলাম যে পার্লামেন্টে জামাতের এরা দিয়েছে। এখন আসলে এই জিনিসগুলো আপনার এমন একটা জায়গায় আমাদের যাচ্ছে যে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আইন প্রণয়ন হওয়া দরকার, খুব ইমিডিয়েট হওয়া দরকার। এই বিষয়ে কথা বলতে মুজিবুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন করবো আসলে, যে আসলেই কি দুই দলের মধ্যে যে কথাবার্তা হচ্ছে এটা সংঘাতময় দিকে যাচ্ছে, নাকি বোঝাপড়া রাজনীতি আছে ভেতরে? দেখেন, সংঘাতময়ের দিকে তো যাবেই, কারণ যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে যে সরকারি দল আমাদের দেশের নিয়ম কি, আমাদের দেশে বা অতীত রাজনীতির চর্চাটা কি?
সরকারি দলের কাজ হচ্ছে সরকারের প্রশংসা করা, সরকারকে ফুলায় ফাঁফায়, সরকারকে আপনি দেখবেন পার্লামেন্টে যখন আমাদের সরকারি দলের এমপিরা বক্তব্য দেয়, তারা যদি 1 ঘন্টা বক্তব্য দেয় তার মধ্যে আধা ঘন্টায় দেয় হচ্ছে প্রধানমন্ত্রীর পিতার, প্রধানমন্ত্রীর মায়ের গুণগান গেয়ে বক্তব্য দিবেন, তাই ইতিহাস বলবেন, নানা ধরনের কথা বলবেন। এ হচ্ছে ট্রেডিশন। ঠিক আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে বিরোধী দল বিরোধিতা করবে। বিরোধী দলের ধরেন সরকারি দলকে ম্যান্ডেট দিয়েছে জনগণ কিসের জন্য? সরকার পরিচালনার জন্য। আর বিরোধী দলের ম্যান্ডেট কি? দেশের সরকারের বিরোধিতা করবে, সরকারের সমালোচনা করবে। এখন সমালোচনা করার সময় সে কি সমালোচনা করবে? সে কি আপনাকে খুব শুদ্ধ ভাষায়, খুব শান্তশিষ্ট, মাননীয় আপনার এই সময় এভাবে বলবে, না সে উদ্ধত্ত স্বরে বলবে, না সে মানে দাবি করে বলবে? এটা হচ্ছে আপনি ঠিক করে দিতে পারেন না। ঠিক আছে, আমি যেটা দেখছি আমাদের সরকারি দলের নেতারা বিরোধী দল চান, কিন্তু চান যে ওনারা একটা অনুগত বিরোধী দল, যে বিরোধী দল এটা বলে কেন, এভাবে বলে কেন, এত গরম হয়ে বলে কেন, এত ভুল ত্রুটি ধরে কেন? বিরোধী দলের কাজই হচ্ছে ভুল ত্রুটি ধরা। এবং বিরোধী দলের ভুল ত্রুটি করতে গিয়ে তারও আবার কিছু ভুল হবে, তো এটা আপনি সরকারি দল, আপনি সেটা অ্যাডভান্টেজ নেবেন, আপনি যুক্তি তর্ক দিবেন। এটাই তো গণতন্ত্রটা, এইভাবেই মানে চালু হয়। যদি সেটাই না করতেন, এটা যদি আপনাদের পছন্দ না হতো, তাহলে আপনারা যেটা চেয়েছিলেন জাতীয় সরকার করতেন, সব দল সরকারে থাকতো। এখন বিএনপি সমস্যাটা দাঁড়াচ্ছে, বিএনপি চায় যে একটা বিরোধী দল থাকুক, বিএনপি চায় যে একটা কার্যকর বিরোধী দল থাকুক। আর বিরোধী দল যখন বিরোধিতা করে, যেমন আমি আপনাকে বলি, আপনি একটা ভুল করেছেন, এখন এই ভুলটা আমি ধরিয়ে দিব, এটা আমার দায়িত্ব। এখন এই ভুলটা আমি কোন ভাষায় দিব, সেটা আমি খুব সুন্দর করে নরম ভাষায় দিতে পারি, আমি আবার খুব জোরে সোরে দিতে পারি, আমি আবার এটাকে দিয়ে আপনাকে পাল্টা আঘাত করতে পারি, যে মিয়া লেখাপড়া করেন নাই, এত ভুল করেন কেন, টেলিভিশনে কাজ, আমি আপনাকে এইভাবেও হেয় প্রতিপন্ন করে দিতে পারি। প্রসঙ্গ হচ্ছে পিপল আমাকে কোনটা দেখতে চায়। আমাদের সমাজের রাষ্ট্রের সমস্যা হচ্ছে যে বিরোধী দলকে একটু উত্তেজিত দেখতে চায়, বিরোধী দলকে একটু মানে হই হুলস্থুল দেখতে চায়, নাইলে বলে কি এটা তো গৃহপালিত বিরোধী দল। এই যে আপনি যে বলছেন না যে কোনো তলে তলে কোনো আবার কি আছে কিনা, মিল আছে কিনা, বোঝাপড়া আছে কিনা, একটু কথার নরম সুর হলে মনে হয় যে ওই তো এটা তো একটা অনুগত দল, এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মনে হয়। এই কালচার থেকে আমাদেরকে শিফট করতে হইলে সরকারি দল বিরোধী দল উভয়কেই একসাথে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন না আমরা ওই অতীতের জায়গা থেকে ফিরে, যেমন শেখ হাসিনা বলছে একদিনও চলতে দিব না, মানে রাস্তাঘাটে বন্ধ করে দিব, সব অক্সিজেনে মারবো, এই ধরনের অনেক কথা তো অতীতে আছে, তাই না? অক্সিজেন বন্ধ করে দেওয়ার আন্দোলন, এই ধরনের ছিল। আপনি বিরোধী দলের কাছ থেকে যদি সেই ধরনের নীতি আদর্শ আশা করেন, আপনাকে কিন্তু সে ধরনের নীতি আদর্শের কথা বলতে হবে। দেখেন আমাদের, যদি আমরা দুইজন ব্যক্তিকে ধরি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা, আপনি দেখবেন প্রধানমন্ত্রীকে নিয়েও যেভাবে অবহেলা, তিরস্কার, বাজে মন্তব্য, কটু মন্তব্য অনলাইনে পাবেন, একইভাবে বিরোধী দলের নেতাকে নিয়েও পাবেন, ঠিক না? বিরোধী দলের নেতাকেও নিয়েও খারাপ খারাপ ছবি বানানো, নানা বাজে কথাবার্তা বলা হয়েছে। এখন কে করতেছে? বিরোধী দলের গুলা কি বিরোধী দলের লোকেরা করতেছে? সরকারি দলেরটা কি মানে বিএনপি লোকেরা করতেছে? নিশ্চয়ই অপোজিট লোকেরা করতেছে। তা আপনি যদি প্রধানমন্ত্রীকে গালি দেন, প্রধানমন্ত্রীর লোকেরা আপনাকে গালি দিবে না? তাহলে আপনাকে মনে করতে হবে, এই যে আমাদের যে স্বীকার করে না, আমি তো দেখি যে বট বাহিনী, প্রত্যেক দলেরই বট বাহিনী আছে, প্রত্যেক দলে বট বাহিনী পোষে, প্রত্যেক দলে বট বাহিনী লেলিয়ে দেয়। একটা জায়গায় তো আমি দেখি নাই যে বিএনপির লোকেরা যখন জামাতের আমিরকে গালি দিচ্ছে, তখন বিএনপির লোকেরা গিয়ে সেখানে বলে নাই যে ভাই তোমরা এটা করো না। আবার জামাতের লোকদেরকে আমি দেখি নাই যে যখন তারেক রহমানকে গালি দিচ্ছে, যখন তারেক রহমানের সন্তানকে খুব কটু ভাষায়, বিচ্ছিরি ভাষায় দিচ্ছে, সেখানে কেউ গিয়ে তো বলে নাই যে আপনারা এই ধরনের কুরুচিপূর্ণ কাজ কেন করছেন। ঠিক আছে, হ্যাঁ, জামাতের আমির পার্লামেন্টে বলেছে যে উনি বলেছেন যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এইরকম কিছু কিছু কেস স্টাডি ধরে যদি ওনারা একমত হন যে না, আর যদি মনে করেন যে না এটা গণতন্ত্রের সৌন্দর্য, গণতন্ত্রের গালি দেওয়ারও একটা অধিকার আছে, আমরা যদি স্বীকার করি, অসুবিধা কি? গালি দেখ, আমরা অতীতে পার্লামেন্ট, অতীতের রাজপথে দাঁড়ায় আমরা অমুকের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে, এই ধরনের স্লোগান তো আমরা দিয়েছি। কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে বলতে আরাম লাগে, তা আপনাকেও বলার স্বাধীনতা দিতে হবে। আপনার গালে গালে জুতা মারা, তালে তালের জন্য অপরকে স্বাধীনতা দিতে হবে। আর যদি মনে করেন যে না আপনি এটা শুনবেন না, তাহলে উনার সাথে চুক্তিতে আসেন যে ভাই আপনিও বলেন না, আপনিও জুতা তালে তালে মারেন না, আমরাও জুতা তালে তালে মারবো না, এই ধরনের একটা রাজনীতিতে আসেন। আর এই যে এই রাজনীতি যখন বলছে বিএনপি এবং জামাত ইসলাম দুই দলের, অথবা সরকারি দল এবং বিরোধী দল, দুই পক্ষ থেকে একটা জিনিস, বা যার নেতারা আছে তারা একটা জিনিস বলছেন, সংসদেও বলছেন, সংসদেও বলছেন যে এই ধরনের রাজনীতি যদি আপনারা করেন তাহলে
আবার আওয়ামী লীগ ফেরত আসতে পারে বা বুঝে ফ্যাসিজম ফেরত আসতে পারে, দুই পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে কি আওয়ামী লীগ ফেরত আসার কোনো লক্ষণ বা শঙ্কা আপনি দেখছেন কিনা? আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না আমি সে প্রসঙ্গে যাব না। তার বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের ধরেন যে প্রতি বছর বন্যা হয়, খরা হয়, শীত হয়, গ্রীষ্ম হয়, এটা বাংলাদেশের ঋতু বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য। তাই আমরা খুব দ্রুত পরিবর্তনশীল, আমরা দ্রুত পরিবর্তন চাই। শেখ হাসিনা 1 বছর আগে ছিল, 2 বছর আগে ছিল, এখন নাই। শেখ হাসিনার সময় কেমন ছিল, এখন কেমন আছি। মানুষ সবসময় তার থেকে বেটার প্রত্যাশা করে। তো এখন যেটা আমাদের যেটা প্রত্যাশা আপনার, যে আমাদের একটা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, ঠিক আছে না? এখন এই পরিবর্তনটা তো জনগণের যে প্রত্যাশা, যে বিগত সময় চাইতে আমাদের এখন ভালো থাকতে হবে, এটা দায়িত্ব উভয়েরই, সরকারি দল বিরোধী দল উভয়েরই। এখন এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু এখানে আপনার স্বাভাবিক কারণেই মানুষ কিন্তু ভিন্ন চিন্তার দিকে ধাবিত হবে। আমি আওয়ামী লীগ হবে না কী হবে সেটা আমি বলতে পারবো না, তবে এখন আমাদের একটা জায়গায় লেভেল মধ্যে থাকা উচিত। লেভেল ক্রস করা আমাদের কারোরই উচিত হবে না। বিএনপিরও আপনার এটা লেভেলের জায়গায় থাকা লাগবে, জামাত ইসলামকেও ভাবতে হবে যে আজকে আমাদের একটা লেভেল ক্রস করা ঠিক হবে না। আমি তার মধ্যে বলবো, বিশেষ করে আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষের হাতে, প্রায় প্রত্যেকের হাতে মোবাইল, কাজের বুয়ার হাতেও মোবাইল, রিক্সা চালকের হাতেও মোবাইল। আমাদের লেভেল অফ এডুকেশনটা অত্যন্ত এখনও নিচু লেভেলে আছে। আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো আইন করে আপনাকে বন্ধ করতে হবে। এতে আমাদের দেশের সাংঘাতিকভাবে ক্ষতি হচ্ছে। আপনি এইটা যদি আমি সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুরে দেখেন যে তাদের লেভেল অফ এডুকেশনটা অনেক হাই, যে কারণে তাদের ওখানে সামাজিক যোগাযোগ আইনটা কত রেস্ট্রিক্টেড। কেউ এ ধরনের কোনো আপনার করতে পারবে না, যে শেয়ার করবে একই ধরনের অপরাধে দণ্ডিত হবে। তো এই কারণে আমাদের দেশে এই জিনিসগুলো চিন্তাভাবনা করে, এটা আপনার মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আমাদের দেশ থেকেও হচ্ছে, বাইরে থেকেও হচ্ছে। আমাদের এখানে বিআরটি করছে কি, আপনার এই যে কি প্রতিষ্ঠানটা বিটিআরসি করছে কি, তা আপনার এই সব ব্যাপারে তো জবাবদিহিতার আওতায় আনা দরকার। আমি এতগুলো গণমাধ্যম হয়েছে, আমরা তো টক শোতে আলোচনা করছি, আমরা আমাদের মতো স্বাধীন কথা, আপনার তো আলোচনা নামই দিয়েছেন স্বাধীন সংলাপ, আমরা স্বাধীন মতামত প্রকাশ করছি, তারও একটা সীমা আছে আপনার। সুতরাং আমরা মনে করি দেশকে সত্যিকার অর্থে একটা সংকট থেকে আমরা কেবল বেরিয়ে আসছি। সুতরাং আমাদের সামনের দিকে যাত্রা যদি আমরা আগাতে চাই, একটা গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে চাই, এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে জন্য হুমকির মুখে ছিল, সেইটা আমরা এখনও মুক্ত হইনি। আমাদের প্রতিনিয়ত কিন্তু হুমকির মধ্যে আমরা আছি। সুতরাং আমাদেরকে সেই জিনিসগুলো চিন্তা রেখে সরকারি দল বিরোধী দল সবাইকে ভাবতে হবে। মুজিবুর রহমান, আপনাকে একই প্রশ্ন করবো, যে আপনি আওয়ামী লীগ ফেরত আসার কোনো লক্ষণ দেখছেন কিনা? এখানে আওয়ামী লীগ ফেরত আসার প্রশ্ন আসছে কেন? আওয়ামী লীগ কোথাও চলে গেছে? এখন তো বিশ্বায়নের যুগ। রাজনীতি তো এমন একটা জিনিস, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনার যদি প্রাসঙ্গিকতা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি চাহিদা থাকে, আপনি সব জায়গা থেকেই তো কাজ করতে পারবেন। রাজনীতিতে এমন একটা জিনিস, এটা তো মন মগজের জায়গা। সুতরাং আমি আওয়ামী লীগ ফিরে আসা, চলে যাওয়ার কোনো বিষয় না। শেখ হাসিনা দৈহিকভাবে চলে গেছেন, পালিয়ে গেছেন, তার সাথে তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেছে, কিন্তু তারা যেখানে আছেন সেখান থেকে বসে তো রাজনীতি করতে তো তাদের কোনো বাধা নাই। কথা হচ্ছে, রাজনীতিতে একটা ক্রেডিবিলিটি বলে একটা কথা আছে, বা রাজনীতিতে আপনাকে একটা নৈতিক ভিত্তি বলে একটা কথা আছে। আপনার মোরাল গ্রাউন্ডটা কী? আপনি যখন গ্রাউন্ড হারিয়ে ফেলেন, দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে সংগঠক দল হিসাবে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত, এবং 70 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা, মানে কি, মানে একেবারে ওই পাকিস্তানি শাসকদের অধীনের নির্বাচনে আওয়ামী লীগ একেবারে মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, পুরো পাকিস্তান শাসনের ক্ষমতা পেয়েছে। সেই আওয়ামী লীগ কিন্তু আপনি দেখেন খুব দ্রুত জনপ্রিয়তা হারিয়েছে, এবং ওই যে জনপ্রিয়তা হারিয়েছে 75 সালে তার পতনের পরে আপনার 21 বছর লেগেছে তাকে আবার ক্ষমতা আসতে, এবং 21 বছর পরে এসে 3-4 বছরের মধ্যে সে আবার অজনপ্রিয় হয়ে গেছে, এবং এরপরে তাকে পুরোটাই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে তাকে ক্ষমতায় আসতে হয়েছে, ষড়যন্ত্র করে তাকে ক্ষমতায় আসতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ দল আকারে ফেরত আসার বিষয়ে এই যে আলোচনাগুলো হয়, আমি মনে করি যে আপনি থেকেই যদি গুরুত্বহীন হয়ে যায়, ওই যে একটা বলে না, আমি বেঁচেই মরে আছি নাকি একটা কথা বলে না, জীবমৃত অবস্থায়। আওয়ামী লীগ তো তার লক্ষ লক্ষ নেতাকর্মীরা তো আছে, নাহলে মিছিল করছে কারা?
এরা তো হঠাৎ করে আমেরিকা থেকে বা ইন্ডিয়া থেকে আসে নাই, এরা তো ছিল এখানে। এই লোকগুলাই কেন আগস্টে বের হয় নাই? আজকে যারা আওয়ামী লীগের নামে মিছিল করতেছে বিভিন্ন জায়গায়, এদেরকে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করে যে যখন তোমার শেখ হাসিনাকে মানুষ ঘেরাও করে গণভবনের দিকে যাচ্ছিল, তখন তো তোমার সাথে পুলিশ ছিল, রাষ্ট্র তোমার, পুলিশ তোমার, থানা তোমার, সব থানাগুলোতে যখন জনগণ, বিক্ষুব্ধ জনগণ এগিয়ে গিয়েছিল, তখন তোমরা কোথায় ছিলা? তোমরা দাঁড়াও নাই কেন? এ লোকগুলো তো আসলে পৌরুষত্বহীন লোক, যারা তার দলের বিপদের সময় আসে নাই। এখন সে কেন আসছে? এখন কি সে খুব আরামে তার কি কেন সুদিন আসছে, এর জন্য আসছে? এখনও তো সে আসছে একটা কঠিন সময়, যদি ধরে আনি নেই, তো ওই কঠিন সময় সে আসে নাই কেন? তখন তো তার সুদিন ছিল। তার মানে সুবিধাবাদী অথবা ভীতু, কিছু একটা তো হবে। এখন দেখেন, এই যার মোরাল গ্রাউন্ড, যেই দলের যারা খুন করেছে, গুম করেছে, লাখো লাখো কোটি টাকা সর্বশান্ত হয়ে গেছে, এই যে যারা আজকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছে না, এই যে যাদের আপনার শেয়ার মার্কেটে ধসে গেছে যাদের জীবনযাত্রা, যারা আপনার বিদেশ থেকে ফেরত এসেছে আমাদের হাজারো কর্মীরা, তারপরে আপনার যার ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, স্বজন হারিয়েছে, এই যে সামগ্রিক একটা শক্তি, যে আওয়ামী বিরোধী, আওয়ামী লীগের প্রতি যে যাদের ঘৃণা তৈরি হয়েছে, এদের প্রশ্নের জবাব ছাড়া আওয়ামী লীগ রাজনৈতিকভাবে, তার লাখো কোটি কর্মী থাকলেও তো কোনো লাভ নাই। তার লাখো কোটি কর্মী থাকা অবস্থায় তার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার লাখো কোটি কর্মী থাকা অবস্থায় তার কর্মী, তারা সব আত্মগোপনে চলে গেছে। এই যে জুলাই অভ্যুত্থান হলো, একটা আওয়ামী লীগের নেতার প্রাণ গেছে, বলেন একটা উল্লেখযোগ্য নাম বলেন, একটা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতার নাম বলেন যে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, যে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সে হয়েছে? একটা নামও তো পাবেন না। আমি তো মনে করি আওয়ামী লীগ যদি একটা গণতান্ত্রিক দল হয়ে থাকে, গণতান্ত্রিক দল তো নাই, যদি একটা দলও হয়ে থাকে, তার ওই সময়ের সব জেলা সভাপতি, সব জেলা সেক্রেটারি, সব থানা সভাপতিদেরকে তো বহিষ্কার করা উচিত। তোমরা কি করেছো? হারুন রশিদ, আপনার কাছে জানতে চাইব, রাজনীতির বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা সব কিছু বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এটি একটি বড় চ্যালেঞ্জ কিনা রাজনৈতিকভাবে, এবং আমি যদি বলি যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে সেদিক দিয়ে? না, নির্বাচন তো আপনার অনুষ্ঠান করতেই হবে, নির্বাচন তো হতেই হবে। স্থানীয় নির্বাচন আপনার এখনও আপনার ধরেন যে ইউনিয়ন পরিষদগুলো বিগত আওয়ামী লীগের সময়েরই চেয়ারম্যানরা বহাল তবিয়তে আছে। উপজেলা পরিষদ ভাঙা হয়েছে, এখনও পৌরসভাগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এখন যত দ্রুত সম্ভব এইসব প্রতিষ্ঠানগুলোতে জনগণের নির্বাচিত প্রতিনিধি আসা অপরিহার্য একেবারেই। তো সুতরাং এখানে একটা সংকট আছে যে আপনার নিষিদ্ধ দলের প্রার্থীরা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন নিষিদ্ধ দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন নিশ্চয়ই বহু চিন্তাভাবনা করছে। যেমন ধরেন যে যারা ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যারা দলীয় কাঠামোর মধ্যে অতীতে অন্তর্ভুক্ত ছিল, এই ধরনের পদাধিকার ব্যক্তিরা, অধিকাংশ যারা চেয়ারম্যান বা আপনার ইউনিয়ন পর্যায়ের, তারা কিন্তু ইউনিয়নে বা জেলাতে তারা কোনো না কোনো পদে তারা রয়েছে। সুতরাং এটা দিয়ে তাদেরকে নির্বাচনে ঠেকানো যাবে। এছাড়া এখন আওয়ামী লীগের অন্যান্য ব্যক্তিরা যদি নির্বাচন করতে পারবে। তো এইটার ক্ষেত্রে আপনার নির্বাচন কমিশন কি আইন করে দেখা যাক। তবে নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠান হওয়া দরকার। তার কারণ এই নির্বাচনগুলো আপনার দীর্ঘদিন আগে বিতর্কিত ব্যক্তিরা এখনও চেয়ারে আছে। তো নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হতে হবে। এখানে যেমন একটা জাতীয় নির্বাচন করলাম, স্থানীয় পর্যায়ে নির্বাচন তো আরও অনেক ব্যাপক আকারে হবে। এখানে কি এই যে সরকার যেহেতু 3 মাস গেল, একটা জনপ্রিয়তা যাচাইয়ের একটা জায়গা আসবে নাকি বিরোধী দল? স্থানীয় নির্বাচনে আপনার জনপ্রিয়তা যাচাইয়ের বিষয়টা না, এখানে স্থানীয় ব্যক্তি যারা থাকে, স্থানীয় নির্বাচনগুলো হয় কি, দেখুন অনেক ইউনিয়নে একটা চেয়ারম্যান তার বাপদাদার আমল থেকে চেয়ারম্যান করেই আসছে, ধারাবাহিকভাবে তার বাবা ছিল, তার ছেলে এসছে, তার ছেলে এসছে, এভাবে আসছে। এরকম একটা সিলসিলা তৈরি হয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন, সারা দেশেই এরকম কিছু কিছু ইউনিয়ন আছে সারা বাংলাদেশে। তো নির্বাচনের সময় ওই স্থানীয় প্রতিনিধিরা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এখন আপনার এখানে বিরোধী দল জামাত ইসলাম আছে, তাদেরও প্রার্থী সারা বাংলাদেশে, তারাও দিবে। এখন তাদেরকে আপনার সমর্থনের প্রশ্ন আসছে। অতীতে জামাত ইসলামের ইউনিয়ন পর্যায়ে কোনো চেয়ারম্যান সেরকম না, হাতে গোনা 2-4 জন থাকতে পারে। এখন সামনে নির্বাচনের সময় এখন এখানে আওয়ামী লীগের ভোট যদি তারা সেভাবে দিতে না পারে, এখন তারা কোন দিকে দিবে? এখন জামাত ইসলামকে দিবে না বিএনপির যোগ্য প্রার্থীদেরকে দিবে? তারাও কিছু কিছু জায়গাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবে।
নির্বাচনটা চ্যালেঞ্জ হবে, যার নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং আপনার শান্তিপূর্ণ অনুষ্ঠান যেভাবে জাতীয় নির্বাচনটা হয়েছে এরকম নির্বাচন করতে হবে। এতে আপনার আমাদের যে গণতন্ত্রের যাত্রাটা শুরু হয়েছে, আপনি কোনো রাজনৈতিক দলকেই আইন করে নিষিদ্ধ করে রাখা সম্ভব না। সুতরাং এই স্বতন্ত্র কাঠামোর মধ্য দিয়ে কিছু নির্বাচন আসলে তারা তো সরকারের আপনার নির্বাচিত প্রতিনিধি হিসাবে, সরকারের সহযোগী হিসাবে কাজ করবে। সরকারের সহযোগী হিসেবে কাজ না করলে স্থানীয় সরকারের যে আইন আছে তার মধ্য দিয়েও আপনার স্থানীয় সরকার আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো সুতরাং নির্বাচন নিয়ে ভাবছে, সরকারও ভাবছে, সরকার তো বলেছে যে বছরের মধ্যেই আপনার স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তাতে মুজিবুর মঞ্জু, আপনার এই স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনটা এই সরকারের জন্য একটা কঠিন পরীক্ষা কয়েকটা কারণে। একটা হচ্ছে, দেখেন, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় চেয়েছিলাম স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যাক, কারণ তখন কোনো দলের প্রাধান্যটা থাকতো না। এখন যেহেতু দলীয় সরকার, এবং দলীয় সরকারের কিন্তু সব জায়গায় দেখা যাবে যে তাদের দলীয় প্রভাব, দলীয় এক ধরনের মানে উন্নয়নের প্রসঙ্গ থাকবে, নানাভাবে এই অসুবিধাটা তৈরি হবে। ফলে সরকার কতটুকু নিরপেক্ষ নির্বাচন করতে পারছে, এটা হচ্ছে প্রধান প্রশ্ন। দ্বিতীয়ত, আমি নির্বাচন কমিশনকে খুব মানে আত্মবিশ্বাসী পাচ্ছি না। আপনি দেখেছেন উনি নিজেই ভীত সন্ত্রস্ত যে কী জানি হয়, বড় ধরনের রক্তপান হবে, এই ধরনের কথাবার্তা উনি বলছেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে সেদিন আমেরিকান ন্যাশনাল ডেতে, ওনার সাথে আমি কথা বলেছি। আমি ওনাকে বলেছি যে আপনার মধ্যে তো দৃঢ়তা পাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমটা হচ্ছে সরকারের ভূমিকা কী হবে, সরকার কতটুকু নিরপেক্ষভাবে এই নির্বাচন হতে দিবে। সরকার যদি এখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করে তাহলে এটা একটা ডিজাস্টার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছেন যে সরকারি দলের মধ্যে বিরোধ নির্বাচন নিয়ে হয় সাধারণত, কারণ যেহেতু সরকারি দল ক্ষমতাসীন। আপনি দেখেছেন গতকালকে সম্ভবত চট্টগ্রামের রাউজান বা রাঙ্গুনিয়াতে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা করা হয়েছে দলের অন্তকোণ দলে। এবং গত 3 মাসে আপনি যদি দেখেন প্রচুর কিন্তু এই ধরনের রক্তপাত অন্তকোণ দলের ঘটনা ঘটেছে। সুতরাং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে এটা আরও ট্রিগার করবে। নাম্বার 3, জামাতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু বিভিন্ন জায়গায় বহিষ্কার শুরু হয়েছে। তাদের এই প্রার্থী সিলেকশন নিয়ে দলের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছে। ক্ষমতার কাছাকাছি গেলে আদর্শ গৌণ হয়ে যায়, ক্ষমতা মুখ্য হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা হবে। এখন যেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নটা, আমার যেটা ধারণা, আওয়ামী লীগের যে সমস্ত প্রভাবাধীন এলাকা আছে, বিশেষ করে গোপালগঞ্জ সহ ওই ফরিদপুর বেল্ট, এখানে হয়তো আওয়ামী লীগের কিছু প্রার্থী বা অন্যান্য আরও 2-4টা জায়গায় কিছু প্রার্থী হয়তো ইলেকশন করার জন্য ভূমিকা নেবে। কিন্তু সেখানে যদি কাউন্টার পার্টি, ধরুন বিএনপি যদি মনে করে, বা জামাতের লোক যদি মনে করে, বা অন্য দলের বা আমাদের এবি পার্টির হোক, এনসিপির হোক, কেউ যদি মনে করে যে আওয়ামী লীগের ওই লোক আমার নির্বাচনের ক্ষেত্রে প্রধান প্রতিদ্বন্দ্বী, তখন তার ইস্যুটাই হবে যে এই ফ্যাসিবাদের দোসর, এর বিরুদ্ধে এই অভিযোগ, তখন তাকে নির্বাচন কীভাবে করতে না দেয়া যায় বা তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে তাকে দমানোর এই ধরনের প্র্যাকটিক্যাল পরিস্থিতিটা তৈরি হবে। এবং বহু জায়গায় এই ধরনের বিষয় নিয়ে গণ্ডগোল তৈরি হবে, যেটা মানে আমাদের প্রশাসন সেই জিনিসটা ট্যাকেল দিতে পারবে কিনা এটা একটা প্রশ্ন দেখা দিবে। তো এই জায়গাটার আমি সমাধান কি? সমাধান হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে সরকার একটা কঠোর অবস্থানে থাকা, যে আমার প্রার্থীরা যদি হেরেও যায় আমি এখানে ম্যানিপুলেশন করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগকে তো আপনি, যেহেতু এটা দল নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, দলীয়ভাবে কোনো মনোনয়ন হচ্ছে না, আওয়ামী লীগের যারা দোষী, যাদের মামলা আছে, তাদেরকে আপনি মামলা ফেস না করে, তার বিচার না করে তাকে যদি আপনি নির্বাচন করতে দেন, তাহলে কিন্তু সরকার আরেকটা প্রশ্নবিদ্ধ হবে এবং এটা কিন্তু আরেকটা সিরিয়াস লেভেলের ক্রাইসিস তৈরি করবে। সুতরাং আওয়ামী লীগের মধ্যে আমি এই জন্য আমরা অনেক আগ থেকে বলছিলাম যে একটা রিকনসিলেশন দরকার। আওয়ামী লীগের এই যে লাখ লাখ লোক যারা আত্মগোপনে আছেন, যারা, কারণ আপনি দেখবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতাও, সেও কিন্তু মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, তার হাঁক ডাকে বাজারে টিকা যায় নাই, তার হাঁক ডাকে এলাকায় টিকা যায় না, ও কিন্তু এখন খুব ভদ্র হয়ে চুপচাপ হয়ে আছে, ঠিক আছে? যখনই সে মাথা চাড়া দিতে যাবে তখনই কিন্তু ক্লাসটা শুরু হবে। এখন সে কোনো না কোনোভাবে কখনো বিএনপির সাথে, কোথাও জামাতের সাথে, কোথাও এনসিপির সাথে সে এক ধরনের মেলামেশা করে আছে, কিন্তু যখনই সে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকারে আসতে যাবে তখনই কিন্তু মানে আসল ক্লাসটা তৈরি হবে। সেজন্য আমাদের ন্যাশনাল রিকনসিলিয়েশনটা খুব দরকার। যে কোনো জায়গায় গণ অভ্যুত্থানের পরে 5 থেকে 7 বছর একটা আপোষ মীমাংসা, যেটাকে আমরা জুলাই সনদের মাধ্যমে করতে চেয়েছিলাম, জুলাই সনদের মাধ্যমে আসেন আমরা একটা মেমোরেন্ডাম MOUতে আসি, যেটার মাধ্যমে আমরা একটা সুনির্দিষ্ট জায়গায় ঐক্যবদ্ধ থাকব
নির্দিষ্ট বিষয়ের ব্যাপারে আমাদের সাথে কি থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু সেটা আমরা পারি নাই। যার কারণে আপনি দেখবেন ন্যাশনাল ইলেকশনে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় স্পেস পেয়েছে। আওয়ামী লীগ কোথাও বিএনপির পক্ষে, কোথাও জামাতের পক্ষে, কোথাও নানাভাবে তারা কাজ করেছে এবং এটার বেনিফিট তারা নেওয়ার চেষ্টা করবে। আবার যখনই বিএনপি বা জামাতের লোকেরা দেখবে যে তাদের স্বার্থে আঘাত আসছে, তখন কিন্তু কাট্টু সাইজ করবে এবং কোথাও কোথাও দেখবেন বিএনপি জামাত মিলেই আওয়ামী লীগকে একসাথে প্রতিহত করছে। আমরা শেষ করবো। আপনার দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।